এলভিসের থেকেও আমি বেশি জনপ্রিয়, কোট আনকোট ঠিক এই কথাই বলে ফের আলোচনা কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই সরাসরি নিজেকে যিশুর সমকক্ষ হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। পোপ লিও চতুর্দশে তীব্র সমালোচনার প্রতিক্রিয়ায় নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করে একটি বিতর্কিত এআই ছবি পোস্ট করেছিলেন তিনি। পরে বিতর্কের মুখে পড়ে সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও ফেলেন। এবার গানের জগতেও তার জনপ্রিয়তা অনেক বেশি বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার এই মন্তব্য শুনে রসিকতা করে অনেকেই প্রশ্ন তুলেছেন, ৮০ ছুঁই ছুঁই প্রেসিডেন্ট কি তাহলে বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশতায় আক্রান্ত? আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিডম টু 50 কনসার্ট সিরিজ থেকে কয়েকজন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন এই অনুষ্ঠানটি যে একটি বিশেষ দলের ছত্রছায়ায় তা তাদের প্রথমে বলা হয়নি, তাই এই সিদ্ধান্ত। এই কথা শুনে ক্ষেপে গিয়ে তাদের তৃতীয় শ্রেণীর শিল্পী বলে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে তার দাবি প্রয়োজনের শিল্পীদের জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন, কারণ তিনি এমনই এক তারকা যিনি রক তারকা এলভিস প্রেসলির সোনালী সময়ের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, কিছু শিল্পী নাকি বুধবারে অনুষ্ঠান নিয়ে এতটাই নার্ভাস হয়ে পড়েছেন যে তাদের পেট গুড়গুড় করতে শুরু করে দিয়েছে। তাই নাকি তিনি ভাবছেন বিশ্বের ১ নম্বর আকর্ষণকে মঞ্চে আনা যায় কিনা। সেই ব্যক্তিকে যিনি গিটার ছাড়াই এলভিসের চেয়েও বেশি দর্শক টানেন, যিনি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক, আর যাকে অনেকেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে মনে করেন। এরপরেই নিজের নাম ঘোষণা করে ট্রাম্প লেখেন, হ্যাঁ, সেই ব্যক্তি আর কেউ নন, ডোনাল্ড জে ট্রাম্প। এই অত্যাধিক পারিশ্রমিক পাওয়া তৃতীয় শ্রেণীর শিল্পীদের বদলে তিনি মঞ্চে উঠে একটি জোরদার ভাষণ দিতেই পারেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে বহুবার তাই করেছেন, তেমনি আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেবেন। এবার রক অ্যান্ড রোলের কিংবদন্তি এলভিস প্রেসলি, যার সঙ্গে নিজের তুলনা টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট, তার সম্পর্কে একটু জানিয়ে রাখি। এলভিস ছিলেন একজন কিংবদন্তি আমেরিকান গায়ক এবং অভিনেতা। বিশ্ব তাকে রক অ্যান্ড রোলের রাজা বা দ্য কিং অফ রক অ্যান্ড রোল হিসেবে চেনে। বিংশ শতাব্দীর সাংস্কৃতিক ও বিনোদন জগতে তিনি এক অবিসংবাদিত বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি ইতিহাসের সর্বাধিক বিক্রিত একক শিল্পী। বিশ্বজুড়ে তার প্রায় ৬০ কোটির রেকর্ড বিক্রি হয়েছে। রক অ্যান্ড রোলের রাজা হলেও তিনি গসপেল সঙ্গীতের জন্য ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছিলেন। তিনি অনেকগুলো মিউজিক্যাল চলচ্চিত্রেও অভিনয় করেন এবং সেগুলোর মাধ্যমেও বিপুল বাণিজ্যিক সাফল্য পান। মাত্র ৪২ বছর বয়সে ১৯৭৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই প্রতিভা এলভিস প্রেসলি। তার অনন্য মিউজিক স্টাইল, আইকনিক ফ্যাশন এবং জাদুকরী কণ্ঠের মাধ্যমে সঙ্গীত প্রেমীদের মাঝে আজও অমর হয়ে আছেন। এরকম একজন প্রতিভার সঙ্গে নিজের তুলনা টেনে স্বভাবতই সুরপ্রেমীদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞ মহলের মতে ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় রাজনীতিবিদ, তবে এলভিস প্রেসলিকে এখনও বিশ্ব সঙ্গীতের অন্যতম প্রভাবশালী আইকন হিসেবে বিবেচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ইরান আক্রমণ করা উচিত হয়নি আমেরিকার, মেনে নিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরক্ষণেই পশ্চিম এশিয়ার যুদ্ধকে সমর্থন করে পাল্টা যুক্তি দিলেন তিনি। কেন ইরান আক্রমণ করেছেন ব্যাখ্যা করেছেন ট্রাম্প। দাবি, তাছাড়া আমেরিকার আর কোনো উপায় ছিল না, ইরান আক্রমণই ছিল সঠিক সিদ্ধান্ত। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে ইরাক এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার নীতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। ট্রাম্প জানান, ইরাকে যাওয়াই উচিত হয়নি মার্কিন বাহিনীর, সেই সিদ্ধান্ত ভুল ছিল, ইরানেও হামলা অনুচিত ছিল। ট্রাম্পের কথায়, ইরাকে কি হয়েছে আপনারা দেখেছেন, আমরা খুবই খারাপ করেছি, খুব বোকার মতো কাজ করেছি, আমাদের ওখানে যাওয়াই উচিত হয়নি। ইরাক নিয়ে কথা বলতে বলতে ট্রাম্প নিজেই ইরানের প্রসঙ্গ তোলেন।
বলেন আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। এরপরেই যুদ্ধকে এবং নিজের সিদ্ধান্তকে সমর্থন করে যুক্তি সাজান ট্রাম্প। তার কথায়, তবে ইরানের অনেক ক্ষমতা রয়েছে। 9 মাস আগে যদি আমরা B-2 বোম্বার দিয়ে ওদের আঘাত না করতাম, এতদিনে ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসতো, পুরো গল্পটাই পাল্টে যেত। ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইরানকে আক্রমণ না করলে আমরা হয়তো এখন আর ইসরায়েলকে দেখতে পেতাম না, হয়তো পশ্চিম এশিয়া আর থাকতো না। তারপর আমরা কোথায় যেতাম? ইরানের সেনাবাহিনীকে জেনে শুনেই রেহাই দিয়েছে আমেরিকা, মনে করেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে আমরা কিছুটা একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি ইরানের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। আমরা তাদের সরিয়ে দিয়েছি, অনেক নেতৃত্বকে সরিয়েছি, ওদের একা ছেড়ে দিয়েছি। ট্রাম্পের দাবি, আক্রমণের ফলে ইরানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আগামী 40 বছরেও তারা ঘুরে দাঁড়াতে পারবে না। এই আক্রমণ তাই প্রয়োজনীয় ছিল বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, ইরানে মার্কিন বাহিনীর হামলাকে আমেরিকার অনেকেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেছেন। প্রকাশ্যে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। মার্কিন নাগরিকদের একটি বড় অংশ ট্রাম্পের এই অতি আগ্রাসী যুদ্ধনীতির বিরুদ্ধে পথে নেমেছেন। মার্কিন কংগ্রেসের অনুমোদন না থাকায় ট্রাম্পকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হয়েছে। এই পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তের পক্ষে ফের যুক্তি দিয়ে ভোট বাক্সকে স্থিতিশীল রাখতে চাইলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, 9 মাস আগে যদি যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা না করত, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো। পাশাপাশি ইরান আমেরিকার অস্ত্র পেলে ইসরায়েল আর থাকতো না, সম্ভবত পশ্চিম এশিয়াও থাকতো না বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইরানের সঙ্গে চলতে থাকা কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। সেই নিশ্চয়তা না মিললে সই করে হবে না কোনো সমঝোতায়। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে এবং ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে দুই পক্ষ। তার দাবি, ইরানও পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তাড়াহুড়ো করে চুক্তি করলে তা কার্যকর হয় না, তাই আমেরিকা ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছে। যাই হয়ে যাক, ইরানকে চাপে রেখেছেন ট্রাম্প। তার হুঁশিয়ারি, আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল না মিললে অন্য পথও খোলা রয়েছে। সাক্ষাৎকারে ইরানের সামরিক শক্তি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে, তবে ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক বাহিনীর একটি বড় অংশকে সরাসরি নিশানা করা হয়নি, কারণ ওয়াশিংটনের ধারণা ছিল সেনাবাহিনীর কিছু অংশ তুলনামূলকভাবে সংযত অবস্থানে রয়েছে। এ নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধের সময় কোনো দেশের সমস্ত কাঠামো ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। অতীতে এমন ভুলের ফল বহু বছর ধরে ভুগতে হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ইরাকের পরিস্থিতির কথা উল্লেখ করেন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমের একাংশের কড়া সমালোচনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সাফল্যকে ইচ্ছাকৃতভাবে ছোট করে দেখানো হয়। যুদ্ধক্ষেত্রে বড় সাফল্য এলেও সংবাদ মাধ্যম তার উল্টো ছবি তুলে ধরে বলে দাবি তার। হোয়াইট হাউসে সম্প্রতি 2 ঘন্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলেও ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় এখনো কোনো বড় অগ্রগতি হয়নি। মার্কিন প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল সেই চুক্তিতেই সম্মত হবেন যা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং তার নির্ধারিত শর্তগুলিকে পূরণ করবে। অন্যদিকে তেহরানও জানিয়েছে যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, ফলে দুই দেশের মধ্যে আলোচনা চললেও শান্তি চুক্তির পথ এখনো পুরোপুরি মসৃণ নয়। পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক আস্থার মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য এখনো রয়ে গিয়েছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।